ধন্যবাদ। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে আমার কাছে খুব বিএনপি করার কারণে খুব খারাপ লাগে যে এখন একটা কুচক্রী মহল তারা বারবার দুইটা কথা উপস্থাপন করে বেশি, যে আমরা নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেছি, পুনর্বাসন করতেছি এবং ভারতের সাথে নাকি আমাদের খুব সুসম্পর্ক এবং ভারতকে আমরা আজ্ঞাবহ হয়ে আমরা ক্ষমতায় আসতে চাই, ভারতের সাথে সম্পর্ককে ক্ষমতায় আসতে চাই। এই কথাটাতে সম্পূর্ণ মিথ্যাচার, গুজব এবং আমাদের বিএনপিকে খাটো করার জন্য, বিএনপির গুডউইলকে নষ্ট করার জন্য এই কাজটা করতে চাচ্ছে, এটা স্পষ্ট। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথমেই ভারতের বিষয়। আপনারা দেখেছেন যে আমাদের এই বিএনপি থেকে যে আন্দোলন সংগ্রাম যারা করেছে তারাই আজকে বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছে। তার মধ্যে যারা বক্তব্য দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের সালাউদ্দিন সাহেব, যিনি বিএনপির স্থায়ী কমিটির মেম্বার। আপনারা দেখেছেন যে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, এরপর হচ্ছে রুহুল কবির রিজভী ভাই, জয়নাল আবেদিন ফারুক ভাই, এরপর শামসুজ্জামান দুদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। এরা কি আপনারা দেখতেছেন না যে তারা ভারতের বিরুদ্ধে কিভাবে সোচ্চার হচ্ছে? ভারতে একটা লাশ পড়লে আমাদের এই বর্ডারের সাথে সাথে তারা যেভাবে কথা বলতেছে, ভারতে যে হিন্দু মুসলমানদেরকে নির্যাতন করতেছে, সেই জন্য তারা যেটা বলতেছে, যেখানে মসজিদ ভাঙতেছে, মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, সেই জন্য প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে এক হিসেবে যুদ্ধ ঘোষণা করেছে। প্রতিদিন আমরা কথা বলতেছি, ভারতের এই অপরাধকে আন্তর্জাতিকভাবে আমরা চাচ্ছি যে আপনারাও পৌঁছে দেন আন্তর্জাতিকভাবে। আমরা জাতিসংঘকে আহ্বান করেছি, যারা মোড়ল দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদেরকে আমরা বলছি যে আপনারা আসুন, আপনারা এটা দেখুন। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি। তার মানে আমরা কখনো ভারতকে এইটাকে তোয়াক্কা করতেছি না এবং ভারতকে কোনোরকম আমরা সেইটা দিচ্ছি না। এর চাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনেছিল যে এই ভারত ছোট ছোট রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করবে এবং নির্মমতা সেই জন্য গ্রহণ করেছিল। তিনি তৎসার হয়ে আপনারা জিয়াউর রহমান ছিলেন, তখন একজন বিডিআর অনেক বিএসএফ এর সমান ছিল। এরপরে আপনারা দেখেছেন যে আমাদের গণতন্ত্রের মাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রতিটি বক্তব্য বলেছে যে ভারতের সাথে কোনো দাসত্ব চুক্তি হবে না, গোলামি চুক্তি হবে না, নতজানু পররাষ্ট্রনীতি হবে না, তাদের সাথে হবে বন্ধুত্ব এবং সমানের সমান। তারা যদি কিছু নিতে চায় আমাদেরকে দিতে হবে, এটা কিন্তু প্রতিনিয়ত বলতো। এবং আপনারা আরো দেখেছিলেন যে বর্ডারের মানুষগুলো যখন বিএনপি ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ক্ষমতায় ছিল, তাদের যে গর্জন এবং আমাদের বিডিআরের যে গর্জন, ওই বিএসএফ রীতিমতো ভয় পেয়ে যেত। শুধুমাত্র বাংলাদেশে এই শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ এই দলটা এই নতজানু পররাষ্ট্রনীতি এবং যা ইচ্ছা তাই দিয়ে ক্ষমতায় থাকার জন্য এই কাজগুলো করেছে এবং এই ভারতকে যেমন খুশি তেমন এই বাংলাদেশকে মানে লুটে পুটে খাওয়ার জন্য সুযোগ সুবিধা দিয়েছে, ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে, এটা তারা দিয়েছে। এখানে বিএনপি কখনো আপোষ করে না। বিএনপি স্পষ্টভাবে জানে যে ভারত কখনো এই বাংলাদেশের বন্ধু হতে পারে না। শুধুমাত্র সুবিধা নেওয়ার জন্য তারা যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে। তার বড় উদাহরণ হচ্ছে যে আমাদের বিএনপির স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব যখন ওখানে ওরাই অনুপ্রবেশ করাইয়া তাকে মামলার পর মামলা দিয়ে এত বছর আটকিয়ে রেখেছে, অথচ আজকে খুনি হাসিনা সহ ৪৫,০০০ লোককে তারা আধার কার্ড দিয়েছে, ওই দেশে তারা মিটিং করে আরামে এসে আছে। তার মানে হচ্ছে যে এই ভারত শুধুমাত্র এই আওয়ামী লীগকে ভালোবাসে, শুধুমাত্র এই দেশ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। এবং আমরা এটা বিএনপি বারবার বলে আসছি যে ফারাক্কা, তিস্তা আটকিয়ে রেখে আমাদের খরার সময় মারে, আবার যখন আমরা ফসল আদি গরিব মানুষরা দেয় তখন বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে আবার দ্বিতীয়বার মারে, আমাদের ক্ষতি করে, এটা পরিকল্পিত ভাবে। এবং আমরা বিকল্প বাদ দিতে চাই, তাহলে আমরা এই কথা কেন বলবো? এরপরে আসেন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা বা পুনর্বাসন। বিএনপি চেয়ে আপনি বলতে পারেন যে কোন দল এই আওয়ামী লীগ থেকে সবচেয়ে নির্যাতিত হয়েছে? একটাই দল বাংলাদেশের, সেটা হচ্ছে বিএনপি। বিএনপির ৬৫ লক্ষ লোকের নামে মামলা করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমি একাধিকবার আয়নাঘরে গিয়েছি, আমার পায়ে গুলি পা ভেঙেছে, রিমান্ডে গিয়েছি, মামলার পর মামলা। আমরা একটা সময় এই ছাত্র জনতা যখন আন্দোলন করেছে, ৬৫ লক্ষ লোকের নামে মামলা, বিচার শুরু হয়ে গিয়েছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। বাধ্য হয়ে ওদের মধ্যে ঢুকে আমাদের পরিবারের লোকজন নিয়ে, এমনকি স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই আন্দোলনে ছিলাম। কেন? আমাদের আর যাওয়ার জায়গা ছিল না, আমাদের যে কোনো ভাবে এই খুনি হাসিনাকে পতন করতে হবে, তাই সেই আন্দোলনে আমরা ছিলাম। আমরা কখনো এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাই না, কিন্তু
প্রতিষ্ঠা করতে চায়, যারা অল্প সময়ের মধ্যে রাজনীতি বলে যেতে চায়, অল্প সময়ের মধ্যে ক্ষমতায় আসতে চায়, অল্প সময়ের মধ্যে তাদের জনপ্রিয়তা অর্জন করতে চায় দলগুলোতে। আপনারা দেখেছেন যে এই প্রেস ক্লাবে ছাত্র বৈষম্যর নামে যারা ছিল তারা এখানে মিটিং করেছিল হল ভাড়া করে, যার কারণ তারা কাউন্সিলরদেরকে পদ স্বপদে ফিরিয়ে দিতে চেয়েছিল। কেন? কারণ এই কাউন্সিলরদের কাছে ছিল অবৈধ অনেক টাকা, এবং কাউন্সিলরদের ছিল মাসেল শক্তি, পেশি শক্তি ছিল, এবং এক একটা কাউন্সিলর মানে মানুষের কাছে আতঙ্ক। তারা মানুষের সম্পদ দখল করেছে, জমি দখল করেছে, টাকা নিয়েছে। এই লুটে পুটে নেওয়ার কারণে তাদের কাছে পয়সা ছিল। ওরা মনে করেছে যে এদেরকে এনে এদেরকে নেতা বানাবো, এদের টাকায় আমরা আমাদের দলকে গুডউইল সৃষ্টি করব। এরপর আমি আপনাদেরকে আবারও বলেছিলাম তারা বারবার স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল। কেন? এই স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে 4,578 জন বোঝায় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাও কিন্তু আওয়ামী লীগের ছিল। তারাও আঙ্গুল ফুলে বটগাছ, টাকা পয়সার কোনো অভাব নাই। তাদেরকে যদি কোনো রকম তাদের দলে এনে নমিনেশন দেওয়া যেত বা আরো প্রভাবশালী দিয়ে ওদের তত্ত্বাবধানে যদি এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানানো যেত, মেয়র বানানো যায়, উপজেলা চেয়ারম্যান বানানো যায়, তাহলে সেখানেও তারা একটা শক্তি পাবে। এবং ইতিমধ্যে আপনারা কিন্তু প্রকাশ পেয়েছেন যে তারা রীতিমতো বলতেছে যে তাদের হাজার হাজার লোক আছে যারা ডোনেশন দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। এটা কিন্তু তারা বলতেছে। এই যে বলার কারণ, এটা কারা দিতে পারে? অবৈধ টাকা পয়সা ছাড়া কি কেউ কোনো সময় টাকা পয়সা কোথাও দিতে পারে? বৈধভাবে আপনি তো টাকা দিতে পারবেন না। কত আর আয় হয়? যাদের এরকম অবৈধ আছে, যারা এরকম আওয়ামী লীগের সময় লুটেরা ছিল, ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক থেকে টাকা নিয়েছে, অবৈধ উপার্জন করেছে। আপনারা দেখেছেন যে হাজার হাজার সরকারি কাজ না করে বিল নিয়ে গেছে, বিল নিয়ে গেছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? হাজার হাজার কাজ না করে বিল নিয়ে গেছে, অর্থাৎ করেই নাই, বিল নিয়ে গেছে। এরকম কিন্তু এখন আপনারা পেয়েছেন অনেকগুলো এরকম বিল নিয়ে গেছে, মামলাও হয়েছে। তাই এদের টাকাগুলোই এরকম তাদেরকে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি যাদের কথা ইঙ্গিত দিয়েছি তারা কিন্তু সরকার যে আছে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু তাদের প্রতি ইঙ্গিত দিয়েছে। আমি অবাক হই যে এই মাঠে একটা ইফতার পার্টি হয়েছিল, সেই সময় অনেক পার্টিরই চেয়ারম্যান ছিল। আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান ছিল। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে ইঙ্গিত করে একটা দলের নাহিদ সাহেবকে বললো যে নেক্সট প্রাইম মিনিস্টার। এটা কিসের ইঙ্গিত? এটা কি আদৌ এটা ঠিক? আমরা দেখলাম ডক্টর আসিফ নজরুল, যার উপর অনেকের আস্থা আছে, সেখানে আসিফ মাহমুদের একটা বই উদ্বোধনের সময় সে বলে ফেললো তোমাদের আরো 5-10 বছর থাকতে হবে। এইটা কি এটা কথা? এরপর আমরা তো প্রধান উপদেষ্টার কথা বাদই দিলাম, তিনি তো লেখছে, সাক্ষাৎকার দিয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে বলেছে যে এই দলটা করতে চায় না। আমি বলছি তোমরা করো, তোমরা ভালো করবা। এরপর আজকে আমরা যখন টকশোতে যাই, যখন তর্ক বিতর্ক করি, যখন বলি যে আসিফ মাহমুদের বাবা কিভাবে লাইসেন্স করে, সে একজন শিক্ষক, সে কিভাবে একটা প্রোগ্রামে যাইয়া প্রধান অতিথি হয়, সভাপতিত্ব করে, কেন এটা কি করতে পারে? এই কথাগুলো এরপর বলি যে ইলিয়াস সাংবাদিক সহ অনেক সাংবাদিকরা টকশোতে এসে বলে যে এই নাহিদ এবং আসিফ মাহফুজ তারা কোটি টাকার নিচে তদবির করে না, তাদের অগণিত টাকা, তার বাবা এই বিল্ডিং কিনেছে, এইটা করেছে, ওইটা করেছে। এইটা বলার পরে তারা বলে যে দেখেন এই সব কথা ধরা যাবে না, এরা তো একটু বয়সে ছোট, এটা একটু আপনাদের মাইনাস করতে হবে। তখন আমি বললাম যে ভাই আপনি আপনার সুবিধার সময় বলবেন, ওদেরই লোক, আমি নাম বললাম না, টকশোতে বলতেছে। আমি বললাম যে আপনারা আবার তারাই বলে যে 16 বছরে শহীদ হয়েছে, 16 বছরে ভোটার হবে, 21 বছরে মন্ত্রী হবে। ভাই ওরাই তো আন্দোলন করেছিল যে চাকরিতে বয়স সীমা 35 বছর করতে হবে। তো 35 বছর করার পরে তারপর আস্তে আস্তে তাদের অভিজ্ঞতা হবে, সেখান থেকে যদি সে বিসিএস দিয়ে প্রথমে ম্যাজিস্ট্রেট হয়, অ্যাডমিন ক্যাডারে, তারপর সে টিওনো হবে, ডিসি হবে, যুগ্ম সচিব হবে, এরকমই তো হবে। কিন্তু সেই ক্ষেত্রে 35 বছর চায়, আর এখন আর মন্ত্রী হওয়ার জন্য 21 বছর চায়। এটাই প্রমাণ হয় যে 5 বছর 6 বছরের শিশুরাও কিন্তু শহীদ হয়েছে। শহীদ হলে এদের তো ভোটার করে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আপনার বাস্তব উদাহরণ রয়েছে যে আমি যদি 6 বছর বা 7 বছরের 2টা বাচ্চাকে বিয়ে দিয়ে দিই, তাদের কি সন্তান উৎপন্ন হবে? হবে না। এই যে বিষয়গুলো, এগুলো তাদের সুবিধার সময় তারা এটা নিবে, আর যখন দেখবে যে বলবো ওরা ছোট মানুষ, ওদের বিষয়ে আলোচনা করেন না। কিন্তু এটা কোনো কথা? চোর তো চোর। আমাদের আজকে দেখা গেল যে আসিফ মাহমুদ সাহেবের এপিএস 311 কোটি টাকা চুরি করেছে, বিদেশে বাড়ি করেছে। আর একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা কি ফরিদা না কি যেন, আমি নামটা ভুলে গেলাম, তার আবার
পিএ সেও আঘাত টাকা করেছে, এরকম এটা তো হাতে গোনা। আমার কথা হচ্ছে যে মালিকের তত্ত্বাবধানের থেকে 400 কোটি টাকা শেখ হাসিনার পিয়ন করেছিল, এখন দেখি যে শেখ হাসিনার লক্ষ লক্ষ কোটি টাকা। তাহলে ওই এপিএস যে মালিকের অধীনে ছিল তার যদি 321 কোটি টাকা আত্মসাৎ করে, দুর্নীতি করে, সেই মালিক কি পরিমাণ করেছে সেটা তো সীমাহীন। তাই আজকে যদি শেখ হাসিনা যুক্তির টেবিলে বসে বলে যে আমি তো 16 বছরে আমার পিয়ন করেছে 400 কোটি টাকার দুর্নীতি, আর আপনার তো এই 6 মাসে করেছে 311 কোটি টাকার দুর্নীতি, তাহলে দুর্নীতিতে বড় কে, আমি না আসিফ মাহমুদ? আপনি তখন কি উত্তর দেবেন? সেই যুক্তি দিয়ে যদি আওয়ামী লীগ আস্তে আস্তে করে এই মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা করে যে না আসলে তো চোর, বড় চোর ওইটা, এটা তো একটু ছোট চোর, এটাকে একটু স্যাক্রিফাইস করা যায় কিনা, তাই আমি বলতেছি চোর চোর, তার বিচার হতে হবে। এখানে ছোট বড় কোনো কথা না, এখানে আগে পিছে কোনো কথা না। 1 টাকা চুরি করলো সে চোর, বেশি চুরি করলো চোর। চোরের যদি শাস্তি না হয় তাহলে এরকম বিভিন্ন রকম জনগণের কাছে বলে এই প্রতারণা আশ্রয় নেবে।